সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন আমি মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের যে অবস্থান এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি নিয়মিত কথা বলি। আপনাদের সাথে আমার ফিলিংস, আমার আইডিয়া এবং আমি কি বিশ্বাস করি সেটাকে শেয়ার করি। আজকে যে বিষয়টি বলবো সেটি সত্যিই দুঃখের এবং লজ্জার। বাংলাদেশ রাষ্ট্রটি 1971 সালে 30 লক্ষ মানুষের রক্ত এবং 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া, অগণিত মানুষের দুঃখ কষ্টের ফলশ্রুতিতে অর্জিত হয়েছে এই বাংলাদেশ। এই বাংলাদেশে যে হত্যাকাণ্ড, নারকীয় ধর্ষণকাণ্ড, অগ্নিসংযোগ এবং এই প্যারামিলিটারি বাহিনী দিয়ে বাংলাদেশে জামাতে ইসলামীকে দিয়ে, ইসলামী ছাত্র সংঘকে দিয়ে রাজাকার আলবদর আল শামস তৈরি করে যে নির্যাতন, যে অবর্ণনীয় কষ্ট এবং মানবতা বিরোধী অপরাধ পাকিস্তান এই বাংলার জমিনে সংগঠিত করেছিল, সেই জন্য 1971 সালে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, সমরস্ত্র নিয়ে, ভারতের মাটি ব্যবহার করে এই বাংলাদেশের জন্ম হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমি সব সময় মনে করি বাংলাদেশ যতদিন আছে, ভারত ততদিনে এই বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার রাখে। দুর্দিনে যে আপনার পাশে এসে দাঁড়ায়, সুদিনেও কিন্তু তাকে মনে রাখতে হয়। আবার জাতির ক্রান্তিকালে তার কিন্তু কথা বলারই থাকে। সম্প্রতি বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পাকিস্তানের তথ্য উপদেষ্টা নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ মহসিন রাজা নাকভি, এই দুইজনের মধ্যে ঢাকাতে একটি অনুষ্ঠানে তারা একত্রিত হন এবং একটি বৈঠক করেন, দ্বিপক্ষীয় বৈঠক। কার মাঝে? বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে। এই বৈঠকে মূলত দুইটি বিষয় নিয়ে কথা হয়। আরও অন্য বিষয় যেগুলো প্রকাশ করা যায়নি সেগুলা তারা প্রকাশ করেনি। আমরা গোপন সূত্রের ভিত্তিতে আরও অনেক খবরে পেয়েছি। তবে প্রধানত যে দুটি বিষয়, প্রথমটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ বাহিনী পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেবে, আবার পাকিস্তানের পুলিশ বাহিনীও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসে ট্রেনিং গ্রহণ করবে। এখন এই যে পাকিস্তান একটি শত্রু রাষ্ট্র, আমাদের 1971 সালের জন্য রাষ্ট্রীয়ভাবে তারা এখনও ক্ষমা প্রার্থনা করেনি। এই 30 লক্ষ মানুষের জীবন, এই 2.5 লক্ষ নারীর ইজ্জত এখনও কিন্তু পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকার করেনি। বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে কোনো ব্যক্তি বলেছেন যে পাকিস্তানি এটা ভুল করেছে, এটা তাদের আত্ম উপলব্ধি, কিন্তু সত্যিকার অর্থে রাষ্ট্র হিসেবে পাকিস্তান কখনো বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা বা ভুল স্বীকার করেনি। সেই পাকিস্তানের সাথে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি তাদের সাথে সলা পরামর্শ করেন, তাদের সাথে চুক্তি করেন যে বাংলাদেশের পুলিশ বাহিনী গিয়ে পাকিস্তানে ট্রেনিং নেবে। এখন বুঝতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো একটি গ্রুপ, বাংলাদেশে সমস্ত যে বাহিনী আছে সেগুলোকে মিলেই আমি সশস্ত্র বাহিনী বোঝাচ্ছি, পুলিশ, আনসার, আর্মি এবং বিজিবি, যেটা আগে নাম ছিল বিডিআর। তো এখন আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকাল যে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পর তার একজন উপদেষ্টা মাহফুজ, তিনি একটি মানচিত্র প্রকাশ করেছিলেন যে ভারতের এই অংশ বাংলার সাথে যুক্ত হবে, অর্থাৎ বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে। সেই অংশটিতে ভারতের 7 সিস্টার্সের বেশিরভাগ অংশ কিন্তু এই মানচিত্র ঢুকে গেছে। এখন এটাই কিন্তু মূলত আজকের যে ইউনূস সরকার তার এজেন্ডা, অর্থাৎ ভারতকে অস্থিতিশীল করা, ভারতকে অশান্ত করে পাকিস্তান থেকে সাহায্য নিয়ে, পাকিস্তানিদের কাছ থেকে ট্রেনিং নিয়ে এই দেশে আইএসআই গুপ্তচরদের মাধ্যমে এই 7 সিস্টারের মধ্যে আমাদের পুলিশ, আর্মি, বিডিআর
যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করা, ভারতের রাজ্যগুলোতে আগুন লাগানো এবং বিদ্রোহীদেরকে বাংলাদেশে এনে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে ভারতে যুদ্ধ পরিচালনা করা। আপনারা জানেন পাকিস্তানের সাথে ভারতের যে অংশটি আছে, বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ভারতে যে পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করতে হয় সামরিক খাতে, কাশ্মীরের চাইতে 30 গুণ বড় কোনো অঞ্চলের জন্য অত টাকা এক বছরে খরচ করতে হয় না, মানে বর্ডার গার্ড দেওয়ার জন্য। তাহলে বোঝেন, যেটা পাকিস্তানের সীমান্ত, সেখানে সব সময় আগুন, সব সময় হত্যা, সব সময় যুদ্ধ, সব সময় জঙ্গি আক্রমণ। আর বাংলাদেশের সাথে যে অঞ্চল, এই অঞ্চল গত 15 বছর ছিল শান্ত। কিন্তু 15 বছর আগের চিত্রটা একটু দেখেন তো। 2001 থেকে 6 বাংলাদেশে কি হয়েছিল, যখন জামাতের 2 জন মন্ত্রী ছিল, একজন সমাজ কল্যাণ মন্ত্রী, আরেকজন বাণিজ্য মন্ত্রী। এই বাণিজ্য মন্ত্রী যখন ছিলেন মতিউর রহমান নিজামী, যিনি যুদ্ধাপরাধী মামলায় দণ্ডপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক্সিকিউটেড আসামি ছিলেন। তো তিনি যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন তিনি পাকিস্তানের জাহাজে করে এই বাণিজ্য মন্ত্রণালয়ের ঘাঁটিতে, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 10 ট্রাক অস্ত্র নিয়ে আসেন। মানে জাহাজে করে, পাকিস্তানের জাহাজে করে বাংলাদেশের বন্দরে 10 ট্রাক অস্ত্র আসে। সেই 10 ট্রাক অস্ত্র পরবর্তীতে ধরা পড়ে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং আর্মি বাহিনীর কাছে। তারপর পৃথিবীর সবাই জানল এই অস্ত্র কোত্থেকে আসলো, পাকিস্তান থেকে। এই অস্ত্রের চালান চায়না থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ, এইভাবে আসলো, বা অন্য কোনো উৎস থেকেও আসতে পারে। তবে পাকিস্তান থেকে যে এটা চালানটি এসছে, এটা একদম শতভাগ নিশ্চিত। সেই চালানটি কেন এসছিল এই অস্ত্র ভারতে পাঠানোর জন্য। এবং ভারতের যে 7টি ছোট ছোট অঙ্গরাজ্য, যেগুলা 7 সিস্টার্স নামে পরিচিত, সেই 7 সিস্টার্সে কিভাবে অস্থিতিশীল করা যায়, জঙ্গি আক্রমণ করা যায় এবং ভারতকে কিভাবে নতজানু করা যায়, সেই জন্য এই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে 10 ট্রাক অস্ত্র ভারতে যাওয়ার চেষ্টা হয়েছিল। কথিত আছে একটি জাহাজে 10 ট্রাক অস্ত্র দ্বারা পড়েছে। অস্ত্র কিন্তু 10 ট্রাক ছিল না, আরও 10 ট্রাক কিন্তু চলে গিয়েছিল ভারতে বিভিন্নভাবে চোরাই পথে। যেটুক ধরা পড়েছে সেটুক হলো 10 ট্রাক, এবং এর বাইরেও আরও অস্ত্র গিয়েছে। এ তো হলো একটি ঘটনা। তারপরে আরেকটি ঘটনা দেখেন, অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া এই নামে 2 জন ব্যক্তি, উলফা গেরিলা, যারা বাংলাদেশে বিয়ে করেছেন। একজন মিরপুরে থাকতেন, আরেকজন কোথায় যেন থাকতেন, বনশ্রীতে নাকি কোথায়। এই দেশে এই বিএনপি জামাত সরকার থাকা অবস্থায়, বিএনপি নয় জামাতের শেল্টারে তারা ছিল। কারণ বিএনপির সাথে যেহেতু জামাতে ইসলামী 2001 সালে কোয়ালিশন সরকার গঠন করে, সেই হিসেবে জামাতের একটা স্টেক ছিল। জামাতকে কিছু টেরিটরি, কিছু এরিয়া, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া দিয়ে দিতে হয়েছিল। কারণ আপনি যদি কারোর সাথে কোয়ালিশন করেন, তাদেরকে তো কিছু সুযোগ দিতেই হবে। সেই সুযোগে এই জামাতি লোকেরা অনুপ চেটিয়াকে এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের মাটিতে রেখে ট্রেনিং দিয়ে, বিদেশ থেকে অস্ত্র এনে তাদেরকে দিয়ে ভারতকে অশান্ত করার যে খেলা, সেটা 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান ছিল। অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত, ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে কিন্তু যুদ্ধ চলেছিল। তারপর এই অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া যখন বাংলাদেশে বহাল তবিয়তে ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2008 সালের ডিসেম্বর মাসের নির্বাচনে জয়লাভ করে, তখন 9 সালে তিনি ক্ষমতা গ্রহণ করেন। 9 সাল থেকে তিনি 2024 সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই সময়ের ভিতরে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করেছে, পরেশ বড়ুয়াকে গ্রেপ্তার করেছে। ভারতের সাথে সমঝোতা করে এদের বিদ্রোহী কর্মকাণ্ড কিভাবে বন্ধ করা যায়, বাংলাদেশের মাটিকে কিভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার থেকে বিরত থাকা যায়, বাংলাদেশ যেন ভারত ডিভিশনের কোনো ফ্যাক্টর না হয়, সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তাদেরকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছেন। ভারত প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে হত্যা করবে না, বরং তাদেরকে রিহেবিট করবে এবং তাদের একটা বিশাল গোষ্ঠী অস্ত্র সমর্পণ করে সাধারণ জীবনে ফিরে এসেছে। অর্থাৎ জামাত বিএনপির সরকার যেখানে ভারতকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে এই মানুষের হাতে 10টা অস্ত্রের মতো বহু অস্ত্রের চালান এনে ভারতকে অশান্ত করার, ভারতকে ধ্বংস করার, ভারতের অখণ্ডতা বিনষ্ট করার চেষ্টা করেছে, বাংলাদেশের পবিত্র মাটিকে ব্যবহার করে, যে মাটির স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার ভারতীয় সৈনিক জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, ভারতের মাটি বাংলাদেশকে ব্যবহার করতে দিয়েছে। 1 কোটি বাংলাদেশি উদ্বাস্তুকে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় দিয়েছে, শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, গোলাবারুদ দিয়েছে, দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে সহযোগিতা করেছে। সেই বাংলাদেশেই 2001 সাল থেকে 2005-6 সাল পর্যন্ত জামাত এবং বিএনপির নেতৃত্বে, বিশেষ করে বিএনপিকে ওই ছাড়তার জামাতকে দিতে হয়েছিল, যেহেতু বিএনপির পলিটিক্যাল অ্যালাই ছিল। এই অনুপ চেটিয়া, এই পরেশ বড়ুয়া, এই 10টা অস্ত্র, এটা কিন্তু কথার কথা নয়, এটা বাজে কথা নয়, এটা এমন কিছু নতুন তথ্য নয় যে আমার দর্শকরা শুনে বা আপনারা শুনে অবাক হবেন। এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। দীর্ঘদিন বাংলাদেশের জেলেও কিন্তু তারা ছিল, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর চারদিকে জাল বিস্তার করে তাদেরকে ধরা হয়, অস্ত্রের চালান বন্ধ হয়, অর্থের যোগান বন্ধ হয়, যার কারণে তারা বাধ্য হয়ে এই পথ থেকে ফিরে আসে। এখন বর্তমান যে সরকার ক্ষমতায় এসছে, তারা কি করেছে? তারা আবার ওই জামাতকে ক্ষমতায় আনার নীল নকশা, অর্থাৎ বহু বছর থেকে এই ডক্টর ইউনূসকে যারা লালন পালন করেছে আমেরিকা, সেই আমেরিকার যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, সেই এজেন্ডাকে বাস্তবে রূপায়িত করার জন্য ডক্টর ইউনূসকে পাঠানো হয়েছে। এখন ডক্টর ইউনূস দেখেছেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যেই শক্তি আছে সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি এবং পাকিস্তান প্রেমী, আইএস প্রেমী, আফগানিস্তান প্রেমী শক্তি। তারা বাংলাদেশে একটি ইসলাম ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক চেতনাভিত্তিক একটি মিলিটেন্ট রাষ্ট্র গঠন করতে চায়। সেই জন্য তাদের দরকার আফগানিস্তান, তাদের দরকার ইরান, তাদের দরকার পাকিস্তান। এবং এরই ধারাবাহিকতায় আমরা অলরেডি দেখলাম গত 2 দিন আগে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যাংক, যেটাকে বলে বাংলাদেশ ব্যাংক, সেখানে পরিপত্র জারি করা হলো কি, যে নারীরা সালোয়ার পরবে, কামিজ পরবে এবং শাড়ি পরবে, কোনো ধরনের পশ্চিমা ডিজাইনের ড্রেস পরতে পারবে না, প্যান্ট পরতে পারবে না, জিন্স পরতে পারবে না, হাতা কাটা হাফাতা জামা কাপড় পরতে পারবে না। এবং পুরুষদের জন্য ড্রেস কোড ঘোষণা দিল, তবে পাঞ্জাবির কথাটি যে বলেনি সেটি রক্ষা। পরবর্তীতে বিশ্বব্যাপী নিন্দা হলো, বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচনা হলো। গতকাল আবার দেখলাম সেই পরিপত্রটি উইথড্র করা হয়েছে। বোঝেন তাহলে বাংলাদেশে কিন্তু এখন মঞ্চনাটক নেই বললেই চলে, সিনেমা প্রায় হয় না বললেই চলে, নাটকের অবস্থাও প্রায় যায় অবস্থায়। এখন এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর যারা ভেবেছিলেন যে ইউনূস একজন পশ্চিমা ভাবধারার মানুষ, জীবনের বেশিরভাগ সময় তিনি পশ্চিমা কাটিয়েছেন, ইসলাম ধর্ম ছেড়ে তিনি খ্রিস্টান ধর্ম একবার গ্রহণ করেছিলেন, সেই মানুষটি বাংলাদেশের ক্ষমতায় আসলে তিনি হয়তো মৌলবাদী শক্তিকে, ধর্মান্ধ শক্তিকে এই দেশে লালন করবেন না, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিবেন না এবং তারা যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে সেই ব্যবস্থা করবেন। কিন্তু আসলে সেটি হয়নি। ডক্টর ইউনূস ঠুটু জগন্নাথ, ডক্টর ইউনূসকে বসিয়ে রেখে যেখানে স্বাধীনতার স্তম্ভ, যেখানে নিয়াজি 93,000 সৈনিক নিয়ে 1971 সালে 16ই ডিসেম্বর খতে সাইন করেছিলেন যে সারেন্ডার, ওই সারেন্ডারের ডিড যদি আপনি পড়ে দেখেন, ওখানে বলা আছে কারা কারা বাংলাদেশ এবং ভারত বাহিনী অর্থাৎ জগজিৎ সিং অরোরার কাছে কারা কারা সারেন্ডার করেছে। পাকিস্তানের আর্মি, বিমান, নৌ, পুলিশ, সব বাহিনী, সাথে সাথে বাংলাদেশে পাকিস্তানের যেসব এজেন্ট ছিল, রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, জামাতে ইসলামী এবং মুসলিম লীগের
যে প্যারামিলিটারি ফোর্স তারা সহ আত্মসমর্পণ করেছে। যেখানে 1971 সালের 16ই ডিসেম্বরে তারা আত্মসমর্পণ করে নাকে খত দিয়ে কান ধরে উঠবোস করেছে, সেখানে তারা একটি বড় সমাবেশ করেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে বঙ্গবন্ধু ঘোষণা করেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম যেখানে ঘোষণা হয়, সেখানে আবার এই জামাত এই দেশটাকে পাকিস্তান বানানোর ঘোষণা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দিয়ে দিয়েছে। তার মানে এর পরেই ঢাকাতে এসে যখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে ট্রেনিংয়ের জন্য চুক্তি করে যায়, তখন আমাদের মনে কিন্তু ভয় হয়। ভারতকে কিন্তু তখন চিন্তা ভাবনা করতে হয় যে ভারতের যে স্বার্থ এটা কোথায় যাবে। ভারত এখন নতুন করে ভাবতে হবে ভারতকে, তার পেটের ভিতরে যদি একটা পাকিস্তানের অংশ 3 দিক থেকে তাকে ঘিরে রাখে, মানে তার সীমান্তের এই 7টি স্টেটের পাশ দিয়ে যদি তাকে ঘিরে রাখে, সেখানে যদি প্রতিনিয়ত পাকিস্তান থেকে 10টা অস্ত্র আসে, সেখানে যদি এই 7টি স্টেটের বিদ্রোহী যে গোষ্ঠী, জঙ্গি যে গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠী, এই গোষ্ঠী যদি ঢাকায়, চিটাগঙ্গে, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, চিটাগং, কুমিল্লায় যদি ট্রেনিং নিতে থাকে, অস্ত্র নিতে থাকে, তাহলে ভারত কি পরিমাণ সামরিক ব্যয় বাড়াতে হবে, কি পরিমাণ তার যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে এবং তার ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোতে কী রকমের আঘাত আসতে পারে, এটা যদি এখনই অ্যাসেসমেন্ট না করে, এখনই যদি এটাকে গলা টিপে ধরতে চেষ্টা না করে, তাহলে ভারতকে পস্তাতে হবে। কারণ ভূ রাজনীতিতে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, ধর্মাশ্রয়ী যে চিন্তা চেতনা, এটা হচ্ছে জঙ্গি চিন্তা চেতনা। এরা অর্থ বোঝে শুধু, আর এরা বোঝে ধর্ম। এই ছাড়া যে সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, এইসব তাদের কাছে কিছু না। মানবতাবোধ তাদের কাছে কিছুই না। ধর্মের জন্য তারা কোরবানি হতে পারে, কিন্তু মানবতার জন্য তারা একটু চারও দিতে পারবে না। তাই আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে। আরেকটি বিষয় ওই চুক্তিতে, ওই আলোচনায় এসছে, সেটি হলো যে পাকিস্তানের যেই সব কূটনীতিকরা আছে, নর্মালি বাংলাদেশে আসতে হলে তারা আগেই ভিসা নিয়ে আসতে হতো। এখন নতুন চুক্তি অনুসারে পাকিস্তান থেকে ডাইরেক্ট তিনি মামার বাড়িতে চলে আসবেন, এয়ারপোর্টে তাকে ভিসা দিয়ে দেওয়া হবে। কথাটা বুঝেছেন? যে কূটনীতিক পরিচয় নিয়ে যত লোক পাকিস্তান থেকে আসবে, তারা ভিসা নিয়ে আসতে হবে না। আমরা অতীতে দেখেছেন পাকিস্তানের বহু লোককে বাংলাদেশ সরকার ভিসা দেয়নি, কারণ যাদের কাছে মৌলবাদের গন্ধ আমরা পেয়েছি, যাদের কাছে সন্ত্রাসবাদের আমরা ইন্ধন আছে বলে জেনেছি, যারা ভারত বিরোধী এজেন্ডা নিয়ে আসে, ভারতকে অশান্ত করার জন্য অস্ত্র এবং ট্রেনিং দেওয়ার জন্য যাদের নাম আছে, তাদেরকে কিন্তু বাংলাদেশ কখনো ভিসা দিত না। এখন নতুন কাহিনী, শুধুমাত্র পাকিস্তান সরকার যদি বলে দিত যে আপনি এই বাংলাদেশ সরকারকে বলে দেয় যে এই লোক আমার দূতাবাসের লোক, তাহলে কিন্তু বাংলাদেশ সরকার ওই এয়ারপোর্টেই তাদেরকে চিল দিয়ে ভিসা দিয়ে দেবে। তার মানেটা বুঝতে পারছেন যে ভবিষ্যতের বাংলাদেশ পাকিস্তানের জন্য একটি অবাধ কর্মক্ষেত্র হচ্ছে, যেই পাকিস্তানের এজেন্ডাই হচ্ছে ভারতকে বিচ্ছিন্ন করা, ভারতকে ধ্বংস করা এবং ভারতের সামরিক শক্তিকে সব সময় এই কাজে ব্যস্ত রাখা। তাই আসুন, বাংলাদেশের প্রগতিশীল যে শক্তি আছে, এই শক্তির সাথে ভারত সর্বাত্মকভাবে বাংলাদেশকে সহযোগিতা করুক, এই শক্তিকে সহযোগিতা করুক, এবং বাংলাদেশ রাষ্ট্র যেন মৌলবাদী, ভারতপন্থী, স্বাধীনতা বিরোধী, ধর্মাশ্রয়ী, সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে যেতে না পারে, সেই জন্য আমরা চাই আমাদের পাশে ভারত দাঁড়াক। আর ভারত যদি এটা না করে, তাহলে ভারত শুধু আমাদের অসাম্প্রদায়িক স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত মানুষদেরই ক্ষতি করবে না, তার সাথে সাথে তার নিজের পায়েও কুড়াল মারবে। আসুন আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করি। আজকের ভিডিওতে
এখানেই শেষ করতে হচ্ছে, কারণ না হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে আমি আরেকটি ভিডিও করব, সেখানে এই যে বর্তমান অবস্থা চলতে থাকলে কি হতে পারে তা নিয়ে বিশদ আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।